পুরনো জিনিস খুঁজতে গিয়ে যখন আমরা গোডাউন ঘরে আটকে গেলাম এবং দরজার তালা বাইরে থেকে লেগে গেল, ৩ ঘণ্টা একসাথে থাকার সময় শ্বশুরজি এমন একটা পুরনো চিঠি আমাকে পড়ে শোনালেন যেখানে আমার নাম লেখা ছিল, এবং বললেন এই চিঠি তিনি ৫ বছর আগে লিখেছিলেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘনা সেনগুপ্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম দেবব্রত সেনগুপ্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়া আর অয়ন। রিয়া ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। অয়ন ১০ বছর বয়সী, স্কুলে যায়। গ্রীষ্মকালের সেই বিকেলটা অন্যরকম ছিল। বাড়ির পেছনে পুরনো গোডাউন ঘর আছে যেখানে বহু বছরের জিনিস রাখা। শ্বশুরজি বললেন, বৌমা, আমার বাবার একটা পুরনো ট্রাঙ্ক খুঁজে বের করতে হবে, তুমি কি সাহায্য করবে? আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাত মুছে বললাম, হ্যাঁ বাবা, অবশ্যই সাহায্য করব। আমরা দুজন গোডাউনে ঢুকলাম। ভেতরে ধুলো আর মাকড়সার জাল, পুরনো আসবাবপত্র, বাক্স, বই সব এলোমেলো। একটা পুরনো ঘড়ি দেয়ালে ঝুলছে, থেমে আছে কতকাল আগে থেকে। শ্বশুরজি একটা টর্চ জ্বালালেন, বললেন, ট্রাঙ্কটা এই কোনায় কোথাও আছে, আমার মনে পড়ছে। আমরা খুঁজতে শুরু করলাম। একটা লাল রঙের বাক্স দেখলাম, তার উপর সাদা ধুলো জমে আছে। শ্বশুরজি বললেন, এটা না, এটা তোমার শাশুড়ির পুরনো কাপড়ের বাক্স। আমি আরও ভেতরে গেলাম। সেখানে একটা বড় কাঠের আলমারি, তার দরজা খোলা। হঠাৎ একটা জোরে হাওয়া এসে দরজা বন্ধ করে দিল। আমি চমকে উঠলাম, দরজার দিকে দৌড়ে গেলাম। দরজা ঠেলতে থাকলাম, কিন্তু বাইরের হুক লেগে গেছে। শ্বশুরজি এসে চেষ্টা করলেন, দরজা খুলছে না। তিনি জোরে ধাক্কা দিলেন, কিছুই হলো না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, কোনো সমস্যা নেই, সন্ধ্যায় তোমার স্বামী এসে খুলে দেবে, তিনি তো 6:30টায় অফিস থেকে আসেন। আমি ঘড়িতে দেখলাম 3:30 বাজে, মানে আরও 3 ঘণ্টা এখানে বসে থাকতে হবে। আমরা একটা পুরনো চেয়ারে বসলাম। চারপাশে আলো কম, শুধু জানালা দিয়ে একটু আলো আসছে। শ্বশুরজি টর্চটা একটা বাক্সের উপর রাখলেন, ঘরে একটা ম্লান আলো ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর শ্বশুরজি একটা পুরনো কাঠের বাক্স খুললেন। সেটা তার পায়ের কাছেই ছিল। ভেতর থেকে কিছু চিঠি বের করলেন। একটা চিঠি হাতে নিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত ভাব। বললেন, এই চিঠিটা তোমাকে পড়ে শোনাব, কিন্তু তুমি রাগ করো না। আমি অবাক হয়ে বললাম, কিসের চিঠি বাবা? তিনি খামটা খুললেন, হলুদ রঙের কাগজ, পুরনো কালি দিয়ে লেখা। চিঠির উপর একটা তারিখ লেখা, ১৩ মে ২০১৮। আমার বিয়ে হয়েছিল এপ্রিল ২০১৮-তে, মানে বিয়ের ১ মাস পরে লেখা চিঠি। তিনি পড়তে শুরু করলেন, প্রিয়, যাকে আমি স্বপ্নে দেখি, তুমি আমার ছেলের বউ হয়ে আসবে এটা আমি জানতাম না। আমার চোখ বড় হয়ে গেল। তিনি চালিয়ে গেলেন, আজ ৫ বছর আগে তোমাকে প্রথম দেখেছিলাম বিয়ের অনুষ্ঠানে। তুমি আমার হৃদয় চুরি করেছিলে, কিন্তু তুমি আমার ছেলের জন্য নির্বাচিত হলে। আমি এই চিঠি লিখে রাখলাম যে একদিন তোমাকে জানাবো। তিনি থামলেন, আমার দিকে তাকালেন। আমার মুখ শুকিয়ে গেল। তিনি আবার চিঠিতে চোখ রাখলেন, পড়তে থাকলেন। আজ ৫ বছর পর আমার সাহস হলো। তুমি এই বাড়িতে আসার পর প্রতিটা দিন আমার যন্ত্রণা বেড়েছে। তোমাকে কাছে পেয়েও দূরে থাকতে হয়। তোমার হাসি দেখলে আমার বুক কাঁপে। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু শ্বশুরজি আমার হাত ধরে বসিয়ে রাখলেন। তার হাত ঠান্ডা, কিন্তু শক্ত। বলেন, শোনো, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। তুমি যদি আমার সাথে এই বাড়ি ছেড়ে যেতে রাজি থাকো, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব। আমরা নতুন শহরে নতুন বাড়ি বানাবো। আমার সম্পত্তি তো আছেই। আমার শরীর গরম হয়ে গেল। বুকের ভেতর একটা অজানা টান অনুভব করলাম। মনে মনে ভাবলাম, এই ভালোবাসা পেলে কেমন হতো। কিন্তু জোর করে বললাম, বাবা, এটা ভুল, আমি আপনার বৌমা, এভাবে চিন্তা করা ঠিক না। তিনি চিঠিটা আমার হাতে দিলেন, বললেন, তুমি এই চিঠি পড়ো, সব লেখা আছে। আমি চিঠিটা নিলাম। আমার হাত কাঁপছিল। চিঠিতে আরও লেখা ছিল, আমি জানি এই প্রস্তাব অস্বাভাবিক, কিন্তু প্রেম কখনো নিয়ম মানে না। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি চিঠিটা রেখে দিলাম। শ্বশুরজি আমার কাঁধে হাত রাখলেন, বলেন, তুমি এখনই উত্তর দাও না, ভেবে দেখো, আমি অপেক্ষা করব। আমি তার হাত সরিয়ে দিলাম। বললাম, বাবা, আমি দেবব্রতকে ভালোবাসি, আপনার ছেলেকে। আমি কখনো এমন কিছু ভাবতে পারবো না। তিনি হেসে ফেললেন, একটা অদ্ভুত হাসি। বললেন, দেবব্রত তোমাকে কতটা ভালোবাসে জানো? সে রাত ৯টার পর বাড়ি ফেরে, সপ্তাহান্তে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে। তোমার প্রতি তার কোনো সময় নেই। আমি মাথা নিচু করলাম। এটা সত্যি।
দেব্রত অফিসের কাজে খুব ব্যস্ত থাকে, বাড়িতে এলে খেয়ে ঘুমিয়ে পড়ে, আমার সাথে কথা বলার সময় নেই। শ্বশুরজি এই দুর্বলতাটা ধরে ফেললেন। তিনি বললেন, আমি তোমাকে সময় দেব, তোমার সব কথা শুনব, তোমার প্রতিটা চাহিদা পূরণ করব। আমার চোখ ভিজে এলো, একটা গভীর শূন্যতা বুকের ভেতর অনুভব করলাম। কতদিন কেউ আমাকে এভাবে মূল্য দেয়নি। হঠাৎ বাইরে একটা শব্দ হলো, কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। আমরা দুজন চুপ করে গেলাম। দেব্রতের গলা শুনলাম, বাবা, মা, তোমরা ভেতরে আছো? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। শ্বশুরজি চিঠিটা দ্রুত বাক্সে রেখে দিলেন। দেব্রত দরজা খুলে দিল, আমরা বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এত সময় ভেতরে কি করছিলে? শ্বশুরজি বললেন, ট্রাঙ্ক খুঁজছিলাম, কিন্তু পাওয়া গেল না। আমি চুপ করে রইলাম। সেই রাতে ঘুম আসলো না। চিঠির কথা মনে পড়ছিল, শ্বশুরজির প্রস্তাব মনে পড়ছিল, একটা অদ্ভুত আবেগ মনে কাজ করছিল। আমি নিজেকে বোঝালাম এটা ভুল, কিন্তু মন কি শোনে? পরের দিন সকালে শ্বশুরজি আমার সাথে স্বাভাবিক আচরণ করলেন, যেন কিছুই হয়নি। কিন্তু তার চোখে একটা অপেক্ষার ভাব ছিল। আমি তার চোখে চোখ রাখতে পারছিলাম না। সপ্তাহ কাটল। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, রান্না, পরিষ্কার, বাচ্চাদের দেখাশোনা। কিন্তু মনের একটা কোণে শ্বশুরজির কথা ঘুরপাক খাচ্ছিল। এক সন্ধ্যায় দেব্রত বলল, আমি আগামীকাল কলকাতা যাব, অফিসের একটা জরুরি মিটিং আছে, 2 দিন থাকব। আমার বুক ধক করে উঠল। 2 দিন মানে এই শ্বশুরজির সাথে একা থাকা। পরের দিন দেব্রত চলে গেল, রিয়া আর অয়ন স্কুলে, বাড়িতে শুধু আমি আর শ্বশুরজি। দুপুরে খাওয়ার পর শ্বশুরজি বললেন, বৌমা, আমাকে একটা কথা বলতে হবে, তুমি বসো। আমি বসলাম। তিনি আমার সামনে বসলেন, বললেন, আমি তোমার উত্তর চাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি মাথা নিচু করলাম, বললাম, বাবা, আমি এখনো ভাবছি, এটা একটা বড় সিদ্ধান্ত। তিনি আমার হাত ধরলেন, বললেন, আমি তোমাকে জোর করব না, কিন্তু জেনে রাখো, তুমি না বললে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার চোখে জল এলো। বললাম, বাবা, আপনি এমন বলবেন না, এটা আপনার বাড়ি। তিনি মাথা নাড়লেন, বললেন, এখন এই বাড়ি আমার কাছে জেল মনে হয়, তোমাকে দেখে আর কাছে পাই না, এটা সহ্য করা কঠিন। আমি হাত সরিয়ে নিলাম, বললাম, বাবা, আমার সময় লাগবে। তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু খুব বেশি দিন নয়। সেই রাতে আমি অনেক ভাবলাম, শ্বশুরজির কথা, দেব্রতের উদাসীনতা, আমার একাকিত্ব, সব মিলিয়ে একটা ঝড় মনে চলছিল। পরের দিন সকালে একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। রিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা খবর আছে, আমার ক্লাসে একটা নতুন ছেলে এসেছে, তার নাম অভিজিৎ, সে খুব ভালো। আমি হেসে বললাম, ভালো মানে? রিয়ার মুখ লাল হয়ে গেল, বলল, মানে সে পড়াশোনায় ভালো, আর তার সাথে কথা বলতে ভালো লাগে। আমি বুঝলাম রিয়ার প্রথম ক্রাশ হয়েছে। সন্ধ্যায় শ্বশুরজি রিয়াকে বললেন, তোমার এই অভিজিৎকে বাড়ি নিয়ে এসো একদিন। রিয়া লজ্জা পেয়ে গেল, বলল, দাদু, সে শুধু বন্ধু। শ্বশুরজি হাসলেন, বললেন, বন্ধুই তো, তাই বাড়ি ডাকো। এই ঘটনা আমাকে চিন্তায় ফেলে দিল। রিয়া বড় হয়ে যাচ্ছে, তার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি যদি শ্বশুরজির সাথে চলে যাই, তাহলে রিয়ার কি হবে, অয়নের কি হবে? সেই রাতে দেব্রত ফিরে এলো। সে খুব ক্লান্ত দেখাচ্ছিল, খেয়ে শুয়ে পড়ল। আমি পাশে বসলাম, বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? সে ঘুমের ঘরে বলল, হ্যাঁ, এখন ঘুমাতে দাও। আমার মন খারাপ হয়ে গেল। এটাই তো আমার জীবন, একটা যান্ত্রিক জীবন যেখানে ভালোবাসা নেই, যত্ন নেই। পরের দিন শ্বশুরজি আমাকে বললেন, বৌমা, আমাকে জমির রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে, তুমি সাথে আসবে? আমি জিজ্ঞেস করলাম, আমার কেন লাগবে? তিনি বললেন, তোমার স্বাক্ষর লাগবে, চলো। আমি হাসলাম, বললাম, হ্যাঁ, 10 বছর, কত তাড়াতাড়ি সময় চলে গেল। শ্বশুরজি এসে বললেন, শ্রেয়সী, তুমি তৈরি হও, বিকেলে আমরা সবাই মিলে একটা রেস্তোরাঁয় যাব। আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে ভয় লাগছিল, তিনি আবার কিছু করবেন না তো। বিকেলে সবাই তৈরি হল। আমরা একটা বড় রেস্তোরাঁয় গেলাম। সেখানে সৌমিত্রের অনেক বন্ধু, আত্মীয় স্বজন এসেছে, সবাই আমাদের শুভেচ্ছা জানাল। খাবার পর সৌমিত্র একটা কেক কাটল, সবাই গান গাইল, রোহন একটা গিটার বাজিয়ে গান গাইল, তিয়াস একটা কবিতা পড়ল, সবাই খুশি। কিন্তু আমি লক্ষ্য করলাম, শ্বশুরজি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছেন, তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। আমি অস্বস্তি বোধ করছিলাম। রাতে বাসায় ফিরলাম, সবাই ক্লান্ত। শাশুড়ি শুয়ে পড়লেন, রোহন আর তিয়াসা ঘুমিয়ে গেল। সৌমিত্র বলল, তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু অফিসের কাজ শেষ করি। আমি রুমে গেলাম। হঠাৎ দেখি শ্বশুরজি আবার দরজায়।
তিনি ভেতরে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি ভয়ে বললাম, বাবা, কি হয়েছে, কেন এসেছেন? তিনি কাছে এসে বললেন, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, এখন না বাবা, এত রাতে, সৌমিত্র আসবে। তিনি হাসলেন, বললেন, সৌমিত্র ব্যস্ত, সে আসবে না এখনই, আমি জানি। তিনি আমার হাত ধরলেন, বললেন, শ্রেয়সী, আমি তোমাকে চাই। তুমি রিমির মতো। আমি রিমিকে পাইনি, কিন্তু তোমাকে পাব। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু তার হাত খুব শক্ত। তিনি আমাকে কাছে টেনে নিলেন, বললেন, আমার কথা শোনো, আমি তোমাকে সব দেব, তুমি শুধু আমার কথা মানো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। সৌমিত্র দাঁড়িয়ে, তার মুখ লাল, চোখ রাগে জ্বলছে। সে চিৎকার করে বলল, বাবা, আপনি কি করছেন? শ্বশুরজি হাত ছেড়ে দিলেন, পিছিয়ে গেলেন, বললেন, বাবা, আমি। সৌমিত্র বলল, আমি সব দেখেছি, আপনি শ্রেয়সীকে জোর করছিলেন। শ্বশুরজি মাথা নিচু করলেন, কিচ্ছু বললেন না। সৌমিত্র আমার দিকে তাকিয়ে বলল, শ্রেয়সী, তুমি ঠিক আছো? আমি মাথা নাড়লাম, চোখ দিয়ে জল পড়ছিল। সৌমিত্র আমাকে জড়িয়ে ধরল, বলল, ভয় নেই, আমি আছি। শ্বশুরজি চলে গেলেন। পরদিন সকালে দেখি তিনি বাসা ছেড়ে চলে গেছেন। একটা চিঠি রেখে গেছেন। চিঠিতে লেখা, আমি ভুল করেছি, আমি রিমিকে কখনো ভুলতে পারিনি। শ্রেয়সীকে দেখে আমার পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি দুঃখিত। আমি চলে যাচ্ছি, তোমাদের জীবনে আর বিঘ্ন ঘটাব না। সৌমিত্র চিঠিটা পড়ে কাঁদল, বলল, বাবা এত কষ্ট পেয়েছিলেন আমি জানতাম না। আমি বললাম, কিন্তু তার কষ্ট আমার দোষ না, আমি তো রিমি নই। সৌমিত্র বলল, জানি, তুমি শ্রেয়সী, আমার স্ত্রী, আমার ভালোবাসা। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না। একদিন দুপুরে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি দরজা খুলে দেখি একজন মহিলা, বয়স প্রায় ৬০ হবে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি শ্রেয়সী? আমি বললাম, হ্যাঁ, আপনি কে? তিনি বললেন, আমি রিমি, আমাকে একটু ভেতরে যেতে দেবেন? আমার মাথা ঘুরে গেল। রিমি? সেই রিমি, শ্বশুরজির প্রথম প্রেম? আমি তাকে ভেতরে নিয়ে গেলাম, বসতে দিলাম। তিনি বললেন, আমি শুনেছি আপনাকে নিয়ে বিমল অনেক সমস্যা করেছে। বিমল মানে আপনার শ্বশুর। আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ, তিনি বলেছিলেন আমি আপনার মতো দেখতে। রিমি হাসলেন, বললেন, দেখতে? হয়তো একটু, কিন্তু আপনি আমি নই, আপনার নিজের পরিচয় আছে। তিনি থামলেন, তারপর বললেন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বিমল আর আমার সম্পর্ক যা ছিল তা অনেক আগে শেষ হয়ে গেছে। তিনি আমাকে ভুলতে পারেননি, কিন্তু সেটা তার সমস্যা, আপনার না। আমি বললাম, কিন্তু তিনি আমাকে। রিমি বললেন, আমি জানি, তিনি আমাকে আমার প্রতিস্থাপন মনে করেছেন, কিন্তু এটা তার ভুল। আপনি একজন স্বতন্ত্র মানুষ। আমি জিজ্ঞেস করলাম, আপনি তাকে কেন প্রত্যাখ্যান করেছিলেন? রিমি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, সেটা একটা দীর্ঘ গল্প। বিমল আর আমি কলেজে পড়তাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন, আমিও তাকে পছন্দ করতাম। কিন্তু আমার বাবা মা তাকে পছন্দ করতেন না। তারা বলতেন বিমলের পরিবার দরিদ্র, আমাদের স্ট্যাটাস মিলবে না। তিনি থামলেন, চোখ মুছলেন, বললেন, আমি চাপে পড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। বিমল ভেঙে পড়েছিলেন। তিনি আমাকে অনেক চিঠি লিখেছিলেন, ফোন করেছিলেন, কিন্তু আমি তার সাথে কথা বলিনি। আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমি বললাম, তারপর? তারপর আমার স্বামী মারা গেলেন। আমার একটা মেয়ে হয়েছিল। আমি বিধবা হয়ে গেলাম। বিমল তখন আমার কাছে এসেছিলেন, বলেছিলেন আমি তাকে বিয়ে করি, কিন্তু আমি রাজি হইনি। আমি চাইনি তিনি একজন বিধবাকে বিয়ে করে সমাজে লাঞ্ছিত হন। আমি অবাক হয়ে বললাম, আপনি তার ভালোর জন্যই তাকে না করেছিলেন? রিমি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, কিন্তু বিমল সেটা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন আমি তাকে ভালোবাসি না, তাই সে সারা জীবন আমার স্মৃতি নিয়ে বেঁচেছিলেন, আমার মতো কাউকে খুঁজতে থাকেন। আমি বললাম, কিন্তু আপনি এখন কেন এসেছেন? রিমি বললেন, আমি শুনেছি তিনি বাসা ছেড়ে চলে গেছেন। আমি তাকে খুঁজে বের করতে চাই, তার সাথে কথা বলতে চাই, তাকে বোঝাতে চাই যে অতীত অতীতেই থাক, তিনি নতুন করে জীবন শুরু করুন।
আমি বললাম, আমি তার ঠিকানা জানি না, তিনি কোথায় গেছেন তাও আমরা জানি না। রিমি বললেন, আমি খুঁজে বের করব। আপনাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন। আমি ভাবলাম, কি অদ্ভুত গল্প। শ্বশুরজি সারা জীবন একটা মানুষের পেছনে ছুটেছেন, কিন্তু সেই মানুষটাকে ভালোবেসেই দূরে ঠেলে দিয়েছিলেন। কয়েকদিন পর শাশুড়ি আমাকে ডেকে বললেন, শ্রেয়সী, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলুন মা। তিনি বললেন, আমি জানি বিমল তোমার সাথে খারাপ আচরণ করেছে। আমি তাকে ক্ষমা করতে পারছি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, কি মা? তিনি বললেন, বিমল সবসময় রিমির স্মৃতিতে বেঁচে ছিল। তিনি আমাকে ঠিকমতো ভালোবাসতেও পারেননি। আমি সারা জীবন একা বোধ করেছি, কিন্তু আমি কখনো কাউকে বলিনি। আমি চুপ করে সহ্য করেছি। আমার মন খারাপ হয়ে গেল। বললাম, মা, আপনি এত কষ্ট পেয়েছেন? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি বিমলকে ভালোবাসতাম, কিন্তু তিনি আমাকে কখনো ঠিকমতো ভালোবাসেননি। তার হৃদয়ে সবসময় রিমি ছিল। আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম, মা, আপনি একা নন, আমরা সবাই আপনার সাথে আছি। তিনি হাসলেন, বললেন, জানি মা, তুমি খুব ভালো মেয়ে, সৌমিত্র ভাগ্যবান তোমাকে পেয়ে। কিন্তু ঠিক সেই রাতে আরও বড় একটা ধাক্কা এলো। রোহন আমার কাছে এসে বলল, মা, আমি একটা ব্যাপার জেনেছি। তুমি কি জানো দাদু কোথায় গেছেন? আমি বললাম, না, কেউ জানে না। রোহন বলল, আমি খুঁজে বের করেছি, দাদু একটা মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি চমকে গেলাম, কি, মানসিক হাসপাতালে? রোহন বলল, হ্যাঁ, তিনি নিজে গিয়ে ভর্তি হয়েছেন। ডাক্তারদের বলেছেন তিনি মানসিক অসুস্থ, তিনি চিকিৎসা নিতে চান। সৌমিত্র শুনে কাঁদতে লাগল, বলল, বাবা এত কষ্টে ছিলেন, আমি কিছুই বুঝতে পারিনি। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। আমি বললাম, কিন্তু দেবব্রত, সে জানলে কি হবে? তিনি বললেন, দেবব্রত জানবে আমার মৃত্যুর পর, তখন আর কিছু করার থাকবে না। আর আমি একটা চিঠি লিখে রেখেছি, সেখানে সব ব্যাখ্যা করেছি। তিনি গাড়ি স্টার্ট দিলেন, বললেন, এখন বাড়ি চলো। আর একটা কথা, এই কথা কাউকে বলো না, এমনকি দেবব্রতকেও না। আমি চাই আমার শেষ দিনগুলো স্বাভাবিকভাবে কাটুক। আমি চুপচাপ বসে রইলাম। পুরো পথ কোনো কথা বললাম না। বাড়ি ফিরে আমি সোজা শোবার ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে অনেক কাঁদলাম। পরের দিন থেকে আমি শ্বশুরজির দিকে অন্যভাবে তাকাতে শুরু করলাম। তিনি মরে যাচ্ছেন, আর ৬ মাস, এই চিন্তা আমাকে ভেঙে দিচ্ছিল। আমি তার প্রতি আরও যত্নশীল হয়ে উঠলাম। একদিন রিয়া জিজ্ঞেস করল, মা, দাদুকে অসুস্থ লাগছে, তুমি ডাক্তার দেখাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, দেখাচ্ছি, তুমি চিন্তা করো না। কিন্তু মনে মনে ভাবলাম, রিয়া কি টের পেয়েছে? সেই সপ্তাহে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। দেবব্রত অফিস থেকে ফিরে খুব রাগ করছিল। সে বলল, বাবা, আপনি কি করেছেন? আমি আজ ব্যাংক থেকে খবর পেলাম আপনি মেঘনাকে নমিনি করেছেন। কেন? শ্বশুরজি শান্ত গলায় বললেন, আমার ইচ্ছা, আমি যাকে চাই নমিনি করতে পারি। দেবব্রত বলল, কিন্তু আমি তো আছি, আমি আপনার ছেলে। শ্বশুরজি বললেন, তুমি আছো, কিন্তু মেঘনা বৌমা, সে তোমার স্ত্রী, একই কথা। দেবব্রত রেগে গেল, বলল, না, এটা ঠিক না, আপনি কি পাগল হয়ে গেছেন? শ্বশুরজি উঠে দাঁড়ালেন, তার চোখে রাগ, বললেন, দেবব্রত, সীমা মেনে কথা বলো। আমি পাগল হইনি, আমি জানি আমি কি করছি। দেবব্রত আমার দিকে তাকালো, বলল, তুমি কি এসব জানতে? আমি মাথা নিচু করলাম, বললাম, হ্যাঁ, কিন্তু আমি কিছু করিনি, বাবা নিজে থেকে করেছেন। দেবব্রত বলল, তুমি তো খুশিই হয়েছ, সম্পত্তি পাচ্ছ। আমার রাগ হল, বললাম, তুমি কি বলছো? আমি কখনো সম্পত্তির জন্য কিছু চাইনি, বাবা যা করেছেন নিজের ইচ্ছায় করেছেন। দেবব্রত বলল, আমি এসব বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই বাবাকে প্ররোচিত করেছ। শ্বশুরজি চিৎকার করে বললেন, থামো, মেঘনা কিছু করেনি, আমি নিজে ঠিক করেছি। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে চুপ করে থাকো। দেবব্রত আর কিছু বলল না, কিন্তু তার চোখে রাগের আগুন। সেই রাতে দেবব্রত আমার সাথে কথা বলল না, সে অন্য ঘরে ঘুমল। আমি একা শুয়ে অনেক ভাবলাম, এই পরিবার কি ভেঙে যাচ্ছে? পরের কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। দেবব্রত আমার সাথে ঠান্ডা ব্যবহার করত। রিয়া আর অয়ন
টের পেয়ে গেল কিছু একটা সমস্যা হয়েছে। তারা চুপচাপ থাকত। শ্বশুরজির স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করল। তিনি দুর্বল হয়ে পড়ছিলেন। একদিন তিনি আমাকে ডাকলেন, বললেন, বৌমা, আমার সময় ফুরিয়ে আসছে। আমি তোমাকে শেষ একটা কথা বলতে চাই। আমি তার পাশে বসলাম। তিনি আমার হাত ধরলেন, বললেন, বিশ্বাস করো, আমি জানি আমার এই পরিকল্পনা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ভালোর জন্যই করেছি। তুমি এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল। আমি কাঁদতে শুরু করলাম। বললাম, বাবা, আপনি আরও কিছুদিন থাকুন। আমরা আপনাকে ছাড়া পারব না। তিনি মাথা নাড়লেন, বললেন, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু তুমি শব্দ থাকবে, তুমি এই পরিবারকে সামলাবে। তিনি একটা খাম আমার হাতে দিলেন, বললেন, এই চিঠি আমার মৃত্যুর পর খুলবে। এতে সব লেখা আছে। দেবব্রত কি দেখাবে। আমি খামটা নিলাম। সেই রাতে শ্বশুরজির খুব খারাপ লাগল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, আর কিছু করার নেই। তাকে বাড়িতে নিয়ে যান, পরিবারের সাথে শেষ সময় কাটাতে দিন। আমরা তাকে বাড়ি নিয়ে এলাম। পরের ৩ দিন তিনি বিছানায় শুয়ে রইলেন। আমি তার পাশে বসে থাকতাম। তিনি মাঝে মাঝে কথা বলতেন, স্মৃতিচারণ করতেন। চতুর্থ দিন ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো বাড়ি কান্নায় ভেঙে পড়ল। রিয়া আর অয়ন খুব কাঁদল। দেবব্রতও কাঁদল। আমি চুপচাপ বসে রইলাম। আমার চোখে জল ছিল, কিন্তু শব্দ ছিল না। শ্রাদ্ধের পর আমি চিঠিটা খুললাম। সেখানে লেখা ছিল, প্রিয় দেবব্রত, আমি এই চিঠি লিখছি তোমাকে সব ব্যাখ্যা করার জন্য। আমি মেঘনার নামে সম্পত্তি করে দিয়েছি, কারণ সে এই পরিবারের সবচেয়ে যোগ্য। তুমি একজন ভালো ছেলে, কিন্তু তুমি তোমার স্ত্রীকে মূল্য দাও না। আমি চাই না মেঘনা আমার মৃত্যুর পর অসহায় হয়ে পড়ুক। তুমি তাকে ভালোবাসো, যত্ন করো, তাহলে দেখবে তোমার জীবন সুখের হবে। তোমার বাবা। আমি চিঠিটা দেবব্রতকে দিলাম। সে পড়ল। তার চোখে জল এলো। সে আমার দিকে তাকালো, বলল, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি বাবা কি করছিলেন। আর আমি যে ব্যবহার করেছি তোমার সাথে সেটা ভুল ছিল। আমি কিছু বললাম না। সে আমার কাছে এলো, আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি তোমাকে হারাতে চাই না। বাবা ঠিক বলেছেন, আমি তোমাকে মূল্য দিইনি, কিন্তু এখন থেকে সব বদলে যাবে। আমি তোমাকে ভালোবাসি। আমি তার বুকে মাথা রাখলাম। অনেক দিন পর তার কাছ থেকে ভালোবাসা পেলাম। আমরা দুজনে অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইলাম। পরের দিন থেকে দেবব্রত সত্যি বদলে গেল। সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে শুরু করল, আমার সাথে সময় কাটাত, বাচ্চাদের সাথে খেলত। পুরো পরিবার আবার একসাথে হলো। একদিন সন্ধ্যায় আমরা সবাই বসে আছি। রিয়া বলল, মা, আমি অভিজিৎকে বাড়িতে আনতে চাই, তুমি কি রাজি? আমি হেসে বললাম, অবশ্যই, ডাকো। রিয়া খুশি হয়ে গেল। সে বলল, সত্যি মা, তুমি রাগ করবে না? আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, না রে, রাগ করব কেন? তুই বড় হয়ে যাচ্ছিস, তোর নিজের জীবন আছে। অয়ন বলল, মা, আমি কখন বড় হব? আমরা সবাই হেসে উঠলাম। দেবব্রত তাকে কোলে তুলে নিল, বলল, তুই এখনো ছোট, তোর বড় হতে আরও অনেক সময় আছে। সেই রাতে বিছানায় শুয়ে আমি অনেক ভাবলাম। শ্বশুরজির সেই পুরো পরিকল্পনা, সেই চিঠি, সেই প্রস্তাব সব ছিল একটা নাটক। তিনি আমাকে পরখ করছিলেন, আর আমি পাশ করেছি। কিন্তু একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, আমি কি সত্যি পাশ করেছি? আমি তো মনে মনে শ্বশুরজির প্রস্তাবে আকৃষ্ট হয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যদি রাজি হই তাহলে কি হতো। এটা কি পাপ? পরের সপ্তাহে আরেকটা চমক অপেক্ষা করছিল। শ্বশুরজির উকিল বাড়িতে এলেন। তিনি একটা বড় খাম নিয়ে এসেছিলেন। বললেন, এটা আপনার শ্বশুরজি আপনার জন্য রেখে গেছেন। তিনি বলেছিলেন তার মৃত্যুর 2 সপ্তাহ পর দিতে। আমি খামটা খুললাম। ভিতরে একটা চিঠি আর কিছু কাগজপত্র। চিঠিতে লেখা ছিল, প্রিয় মেঘনা, যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে আমি আর নেই। আমি তোমাকে শেষ একটা সত্য বলতে চাই। আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা একজন বাবার মতো। আমি তোমার মেয়ের মতো। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। সেই চিঠি, সেই প্রস্তাব সব ছিল একটা নাটক। আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা সৎ। তুমি প্রমাণ করেছ তুমি এই পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্য। এই কাগজপত্রে আরও কিছু সম্পত্তি আছে যা তোমার নামে করে দিয়েছি। এগুলো তোমার আর বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তুমি সুখে থাকো। তোমার শ্বশুর। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। উকিল বললেন, তিনি সত্যি আপনাকে মেয়ের মতো ভালোবাসতেন। আমি তার সাথে অনেক কথা বলেছি। তিনি সবসময় আপনার প্রশংসা করতেন। আমি কাগজপত্র দেখলাম। সেখানে 3টে দোকান, 2টো ফ্ল্যাট আর একটা বড় ব্যাংক ব্যালেন্সের কথা লেখা। সব আমার নামে। আমি অভিভূত হয়ে গেলাম। দেবব্রত কাগজপত্র দেখল। সে আমার দিকে তাকালো, বলল,
বাবা তোমাকে সত্যি অনেক ভালোবাসতেন, তিনি জানতেন তুমি এই পরিবারের স্তম্ভ। আমি মাথা নিচু করলাম। সেই সন্ধ্যায় আমি শ্বশুরজির ছবির সামনে বসলাম, তার ছবির দিকে তাকিয়ে মনে মনে বললাম, বাবা, আপনি আমার সাথে এত বড় খেলা খেললেন, আমি রেগে যাওয়া উচিত, কিন্তু আমি রাগ করতে পারছি না, কারণ আপনি আমার ভালোর জন্যই করেছিলেন। আপনি আমাকে শিখিয়েছেন যে সততাই সবচেয়ে বড় সম্পদ। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সেই রাত থেকে আমার জীবন বদলে গেল। আমি আর একজন সাধারণ গৃহিণী ছিলাম না, আমি ছিলাম একজন সম্পত্তির মালিক, একজন স্বাধীন নারী। কিন্তু আমি কখনো অহংকারী হইনি, আমি আগের মতোই পরিবারের সেবা করতাম। দেবব্রত আমাকে অনেক সম্মান করতে শুরু করল, সে বুঝতে পেরেছিল আমার মূল্য। রিয়া আর অয়ন আমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। কয়েক মাস পর রিয়া তার বন্ধু অভিজিৎকে বাড়িতে নিয়ে এলো। ছেলেটা খুব ভালো, ভদ্র, শিক্ষিত, আমরা সবাই তাকে পছন্দ করলাম। রিয়া খুশি হয়ে গেল,